হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আইএলটিএস এর জাস্ট একটা ওভারভিউ দেখব। অর্থাৎ আইএলটিএস কি কি পদ্ধতিতে আইএলটিএস দেওয়া যায় এবং কী ধরনের আইএলটিএস এর টাইপ, তারপর হচ্ছে প্রত্যেকটা কয়টা মডিউল থাকে এবং প্রতিটা মডিউলে কী ধরনের কোয়েশ্চেন টাইপস থাকে। তো এই জাস্ট একটা জেনারেল ওভারভিউ আজকে আমরা আইএলটিএস সম্পর্কে জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আইএলটিএসটা কি। আইএলটিএস একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটার ফুল মিনিং যদি আমরা বলি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমস। তো এখানে হচ্ছে আমার কি চেক করা হয়, আমার এবিলিটি চেক করা হয় চারটা বিষয়ের উপর। আমি রিডিংয়ে ভালো কিনা, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই চারটা মডিউলের উপর সাধারণত এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা নেওয়া হয়। তো এটা কেন প্রয়োজন? এটা হচ্ছে আমরা যদি হায়ার স্টাডিতে যেতে চাই, ইউরোপ হোক, আমেরিকা, কানাডা, যেখানেই হোক, অস্ট্রেলিয়াতে, মোটামুটি সব জায়গাতেই আইএলটিএস অ্যাকসেপ্ট করা হয় এডুকেশন পারপাসে। হায়ার স্টাডিতে বিশেষ করে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, দেন হচ্ছে ওয়ার্ক অথবা ইমিগ্রেশনের জন্যও আইএলটিএস প্রয়োজন হয়। তো এটা সাধারণত আমার ইংলিশের লেভেলটা মেজার করে যে আমি আসলে ইংলিশে কোন লেভেলে আছি, অর্থাৎ বিগিনিয়ার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স নাকি ফ্লুয়েন্ট। তো পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখার চেষ্টা করব যে এই মডেলগুলো সম্পর্কে এবং হচ্ছে কীভাবে ইংলিশ লেভেলটা ওরা মেজার করে থাকে। তো দেন হচ্ছে টেস্ট টাইপস। তো 3 ধরনের টেস্ট টাইপস আছে। এটা একটা হচ্ছে একাডেমিক, যেটা সাধারণত স্টুডেন্টরা এটা প্রেফার করে, এবং যারা হায়ার স্টাডিতে আমরা যেতে চাচ্ছি সেই জন্য একাডেমিক আমাদের আইএলটিএস দেওয়ার প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে জেনারেল ট্রেনিং, যারা ওয়ার্কিং ভিসায় বা কোনো স্পেসিফিক বা স্পেশালাইজড কোনো ওয়ার্ক পারপাসে যেতে চায়, সেজন্য জেনারেল ট্রেনিং দিলেও হয়। জেনারেল ট্রেনিং আইএলটিএসটা প্রয়োজন। তারপরে হচ্ছে ইউকেভিআই, এটা সাধারণত ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার জন্য, ফ্যামিলি ভিসা, এবং এখানে আমি কয়েকটা লিস্ট দিয়ে দিয়েছি এবং প্রতিটা লিস্ট কিন্তু হচ্ছে আপনারা আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা আইএলটিএস কীভাবে দিতে পারি। একটা জিনিস বলে রাখি, আইএলটিএস হচ্ছে আমরা নির্দিষ্ট বাংলাদেশের যারা ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি ওদের আন্ডারে কিছু টেস্ট সেন্টার আছে সার্টিফাইড, ওদের ওইখানে যেয়ে হচ্ছে আমাদের আইএলটিএস দিতে হয়। তবে হ্যাঁ, একটা বলে রাখি, আমরা অনলাইনে বাসায় বসে চাইলেও আইএলটিএস দিতে পারি, তবে এখানে এটার অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে। আমাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা হতে পারে, অনেক ডিস্ট্রাকশনস হতে পারে, তো এই ধরনের অনেক ব্যাপার থাকে। তো আইএলটিএস হচ্ছে আমরা অন কম্পিউটারে দিতে পারি, যেটা হচ্ছে খুবই অল্প দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, সাধারণত 1 থেকে 5 দিনের মধ্যে। তবে সাধারণত আমি যখন আইএলটিএস দিয়েছি তখন আমি পরের দিন সন্ধ্যার মধ্যেই আমার রেজাল্ট পেয়ে গেছি। এটা খুব দ্রুত দেয় এবং হচ্ছে আরেকটা বিশেষ সুবিধা, সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল মডিউল রিটেক দিতে পারবো। যদি ধরি আমার রাইটিংটা খারাপ হইলো, আমার রাইটিংটা আমার মন মতো হইলো না, আমি চাইলে আমার রাইটিং টেস্টটা আবার রিটেক দিতে পারবো, সিঙ্গেল মডিউল। আর অন পেপার অথবা পেপার বেসড যেটাকে আমরা বলি, এটার রেজাল্ট হইতে সাধারণত 13 দিন সময় লাগে এবং এটার সিঙ্গেল মডিউল রিটেক পসিবল না। আপনার যদি কোনো একটা মডিউল খারাপ হয়, তাহলে হচ্ছে পুনরায় হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে আপনাকে সবগুলো মডিউল, অর্থাৎ 4টা মডিউল আবার পরীক্ষা দিতে হবে। তারপরে হচ্ছে টেস্ট ফরম্যাট আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে এখানে 4টা মডিউল থাকে। একটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। লিসেনিং মডিউলটা কীরকম হয়, আমাদের এখানে 30 মিনিট সময় থাকে। আমাদের এক্সামে একটা অডিও ছেড়ে দেয়, অডিওটা এখানে, এবং 40টা কোয়েশ্চন থাকে। প্রত্যেকটা কোয়েশ্চন 1 মার্ক করে ক্যারি করে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, আমরা হয়তো সবাই জানি। তো এই 30 মিনিট পরে যারা পেপার বেসড এক্সাম দেয় বা দিবেন, তারা 10 মিনিট এক্সট্রা সময় পাবেন, যে আপনার যে আনসার শিট থাকবে, আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য। কিন্তু কম্পিউটার বেসডে আমার লিসেনিং এক্সামের পর, অর্থাৎ নির্ধারিত 30 মিনিট সময়ের পর আমাকে এক্সট্রা 2 মিনিট সময় দিবে জাস্ট একবার চেক করার জন্য আনসারগুলো। এখানে চাইলে হচ্ছে আমরা আমাদের যদি কোনো একটা স্পেলিং মিস্টেক থাকে, ওগুলা ঠিক করে নিতে পারি। তবে এখানে আমি সময়টা শুধু 2 মিনিট সময় পাবো। কিন্তু পেপার বেসডে যেহেতু আমার আনসার শিটে আনসারটা আবার লেখা লাগে, তো সেই জন্য এখানে 10 মিনিট এক্সট্রা সময় দেওয়া হয়। তো লিসেনিংয়ে হচ্ছে 4টা সেকশন থাকে এবং
কোয়েশন টাইপগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশন টাইপ থাকে অলমোস্ট। আমরা যদি আইডিবির ওয়েবসাইটে যাই, আইডিবির ওয়েবসাইটে ওইখানে প্রায় 10 থেকে 11 ধরনের কোয়েশন টাইপের কথা বলা আছে, তবে সবগুলা কোয়েশন টাইপ একটা এক্সামে থাকে না, হয়তো সর্বোচ্চ 5টা থেকে 6 ধরনের কোয়েশন টাইপ থাকতে পারে। যেমন মাল্টিপল চয়েস, ম্যাচিং, ম্যাপ, ডায়াগ্রাম, ফর্ম, টেবিল, এই ধরনের কোয়েশন টাইপগুলো হচ্ছে মোস্ট কমনলি লিসেনিংয়ে আসে। দেন কোয়েশন প্যাটার্নে যদি আমরা দেখি, সেকশন 1 বা পার্ট 1 যেটা বলি লিসেনিংয়ের, সেখানে নর্মাল কনভারসেশন থাকে দুইজন পিপলের, এবং সেটা সাধারণত ফোন কলের একটা কনভারসেশন আমরা পেয়ে থাকি। এবং সেকশন 1-এ সাধারণত যদি আমরা কেমব্রিজ বই দেখি, কেমব্রিজ বইয়ে আমরা যেটা লক্ষ্য করি যে সাধারণত হচ্ছে নোট কমপ্লিশন অথবা টেবিল কমপ্লিশন, এই ধরনের কমপ্লিশন টাইপ কোয়েশন সেকশন 1-এ আসে। সেকশন 2-তে যে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা সিঙ্গেল পারসন হতে পারে, যে কথা বলতেছে, কোনো এভরিডে কনটেক্সট নিয়ে কথা বলতেছে, এগুলো কিন্তু খুব ইন জেনারেল একটা বিষয়, যে এই রকমই থাকবে এটা কোনো 100% কোনো সিউরিটি নাই, এটা জাস্ট একটা ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার জন্য। সেকশন 3-তে 2 থেকে 4 জন স্পিকারের কথা আমরা শুনতে পারি। এখানে সাধারণত যদি এমসিকিউ আসে, আমাদের এখানে এমসিকিউ থাকতে পারে। সেকশন 4-এ আমরা একটা মনোলগ পাবো, অর্থাৎ একজন স্পিকার হয়তো লম্বা একটা স্পিচ দিবেন কোনো একটা সায়েন্টিফিক রিসার্চের উপর অথবা একটা একাডেমিক বিষয়ের উপর উনি কথা বলবেন। এটাও নোট কমপ্লিশন বা নোট কমপ্লিশনে সাধারণত থাকে। আমরা যদি কেমব্রিজ বই খুলি তাহলে আমরা নোট কমপ্লিশনই পাবো, বাট এটাও ফিক্সড কিছু না। এটা হচ্ছে কেমব্রিজ চাইলে যে কোনো পরীক্ষায় তারা হচ্ছে এই কোয়েশনগুলো শাফল করে দিতে পারে। অর্থাৎ দেখা গেল 4 নাম্বার সেকশনে যে আমাদের নোট কমপ্লিশন না দিয়ে সেখানে হচ্ছে মাল্টিপল চয়েস দিয়ে দিছে বা অন্য কিছু দিয়ে দিছে, এটা তারা দিতে পারে, এটা তাদের এই অথরিটি আছে। সো এটা আমরা কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ আমরা চেষ্টা করব সবগুলো মডিউলের অর্থাৎ সবগুলো সেকশনের এবং সবগুলো কোয়েশন টাইপের উপর ভালো একটা প্রস্তুতি নিয়ে যাওয়া, যেন হচ্ছে যদি এই ধরনের সাফল ওরা করে কোয়েশন, তো আমরা যেন ঘাবড়ায় না যাই। দেন হচ্ছে রিডিংয়ে হচ্ছে টোটাল সময় 60 মিনিট। আমরা লিসেনিংয়ে যেরকম দেখেছিলাম যে পেপার বেসডে এক্সট্রা 10 মিনিট দেওয়া হয়, আর রিডিংয়ে এই ধরনের কোনো এক্সট্রা সময় দেওয়া হয় না। আমাদের 60 মিনিট সময় শেষ, দেন আমাদের পরীক্ষা শেষ। এবং কম্পিউটার বেসডে যখন আমরা পরীক্ষা দিব, 60 মিনিট হচ্ছে আমরা উপরে টাইমার থাকবে, 60 মিনিট শেষ হবে আমাদের অটোমেটিক আমাদের স্ক্রিন চলে যাবে, অর্থাৎ আমরা আর কোনো ইনপুট দিতে পারবো না। এখানেও 40টা কোয়েশন থাকে, প্রত্যেকটা কোয়েশন 1 মার্ক করে ক্যারি করে, কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং আমাদের রিডিংয়ে হচ্ছে 3টা পার্ট বলি বা সেকশন বলি, 3টা সেকশন থাকে, রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2 এবং রিডিং প্যাসেজ 3। এখানে যদি কোয়েশন টাইপসগুলো বলি, মাল্টিপল চয়েস, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, কমপ্লিশন টাইপ কোয়েশনস, ম্যাচিং ইনফরমেশনস, লিস্ট অফ হেডিংস, এই ধরনের কোয়েশন টাইপগুলো সাধারণত আসে। তবে আমরা একটা জিনিস বলে রাখি, রিডিংয়ে সাধারণত আমরা যদি কেমব্রিজ বইগুলো খুলি, কেমব্রিজ বইয়ে যে টেস্টগুলো, মডেল টেস্টগুলো দেওয়া আছে, তো ওইখানে আমরা একটা কি বলবো, যে ওইখানে আমরা সাধারণত দেখি প্যাসেজ 1টা একটু কম্পারেটিভলি ইজি হয়, তারপরে প্যাসেজ 2টা একটু হার্ড, প্যাসেজ 3 আর একটু বেশি হার্ড হয়, তো একটা ফ্লো থাকে। কিন্তু মেইন এক্সামে এরকম নাও হতে পারে। মেইন এক্সামে দেখা গেল প্যাসেজ 1টা কঠিন হয়ে গেল বেশি, এবং প্যাসেজ 2 দেখা গেল প্যাসেজ 1 থেকে সহজ, আবার প্যাসেজ 3টা একটু কঠিন হয়ে গেল। তো এইরকম হচ্ছে বিভিন্ন বিষয় হইতে পারে, মানে কেমব্রিজে যেইভাবে একটা ফ্লো বজায় রাখছে, প্যাসেজ 1টা ইজি, প্যাসেজ 2 একটু হার্ড, প্যাসেজ 3 আরও বেশি হার্ড, তো এই ধরনের কোনো ফ্লো মেইন এক্সামে নাও থাকতে পারে, আমাদের মেন্টালি ওইভাবে প্রিপেয়ার হইতে হবে। দেন এখানে কি ধরনের টেক্সট থাকে রিডিংয়ে, তো প্যাসেজগুলো সাধারণত কোনো ম্যাগাজিন, বই, সায়েন্টিফিক জার্নালস বা নিউজ পেপার থেকে নেওয়া হয়, এবং প্রতিটা রাইটিংই মোটামুটি একাডেমিক থাকে। তো এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ হইতে পারে, ফ্যাকচুয়াল হইতে পারে, অথবা আর্গুমেন্টেটিভ হইতে পারে। তো আমাদের উচিত হবে রিডিংয়ে ভালো করার জন্য আমরা যদি নিয়মিত জার্নাল ফলো করি, নিউজ পেপার পড়ি, বা কোনো একটা একাডেমিক ম্যাগাজিন বা হচ্ছে
কোনো জার্নাল আমরা যদি রেগুলার ফলো করি, মানে রিডিং পড়ি, ডেইলি যদি 1 ঘন্টাও যদি পড়তে পারি, 1 ঘন্টা না হলেও যদি আধা ঘন্টাও পড়তে পারি ভালো করে, অ্যাক্টিভ রিডিং, প্যাসিভ রিডিং না, অ্যাক্টিভ রিডিং ভালো করে পড়তে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য রিডিং সলভ করা অনেক ইজি হবে। দেন রাইটিংয়ে হচ্ছে আমাদের 60 মিনিটস টাইম থাকে। তো এখানে সেকশন 2টা থাকে, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2। তো জেনারেলি বলা হয়ে থাকে রাইটিং টাস্ক 1-এর জন্য 20 মিনিট সময় দেওয়া উচিত এবং রাইটিং টাস্ক 2 এর জন্য 40 মিনিট সময় দেওয়া উচিত। এর কারণ হচ্ছে রাইটিং টাস্ক 2 এর মার্কটা অনেক একটু বেশি, মানে মার্ক ওয়েটটা বেশি, অলমোস্ট 66% মার্ক ক্যারি করে, আর রাইটিং টাস্ক 1 হচ্ছে 33% মার্ক ক্যারি করে। তো এটা হচ্ছে জেনারেল একটা বিষয় যে আমি বলা হয়ে থাকে আর কি রাইটিং টাস্ক 1-এর জন্য 20 মিনিট সময় ব্যয় করি বা রাইটিং টাস্ক 2 এর জন্য 40 মিনিট সময় ব্যয় করি, বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার উপর। আমি যদি চাই আমি রাইটিং টাস্ক 1-এ 30 মিনিট সময় ব্যয় করলাম, রাইটিং টাস্ক 2-এ চাইলেও 30 মিনিট সময় ব্যয় করতে পারি। আমরা যখন কম্পিউটার বেসড এক্সাম দিব, কম্পিউটার বেসড এক্সামে আমার কিন্তু 2টা টাস্কই আসবে, অর্থাৎ আমি চাইলে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 যে কোনোটাই আগে শুরু করতে পারি। ব্যাপারটা এমন না যে রাইটিং টাস্ক 1 আগে আসলো, 20 মিনিট শেষ হইলো, তারপর রাইটিং টাস্ক 2 এর জন্য আমার সুযোগ আসবে, ব্যাপারটা এমন না। 2টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আমি যদি চাই রাইটিং টাস্ক 2 আগে লিখতে পারি, দেন রাইটিং টাস্ক 1 চাইলেও লিখতে পারি, এবং সময় আমার জন্য 60 মিনিট ফিক্সড। এখন কোন টাস্কে কত মিনিট সময় আমি লাগাবো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার যে পরীক্ষা দিবে পরীক্ষার্থীর ওপর। এবং এখানে বলা হয়ে থাকে রাইটিং টাস্ক 1-এর জন্য 150 ওয়ার্ড লেখা আছে মিনিমাম, মানে 150টা ওয়ার্ড আমার হইতেই হবে, যদি না হয় তাহলে আমার হচ্ছে নেগেটিভ মার্কিং বলা ঠিক না, মানে হচ্ছে আমার স্কোর কমতে থাকবে। দেন রাইটিং টাস্ক 2 এর জন্য হচ্ছে আমাদের মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হবে, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম 300 ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো, কারণ 300 ওয়ার্ডের বেশি হলে অনেক সময় গ্রামাটিক্যাল এরর, ভোকাবুলারি এরর, অনেক ধরনের এরর হওয়ার সুযোগ থাকে। সেম এজ রাইটিং টাস্ক 1-এর জন্য আমরা হচ্ছে 180 থেকে 190, অথবা অনেকে বলে থাকেন আইএলস এক্সপার্ট যারা, 170 থেকে 180 ওয়ার্ডের মধ্যে যদি লিখলে ভালো। তবে এর বেশি লিখলেও ক্ষতি নাই, কিন্তু যেন গ্রামার এবং আমাদের হচ্ছে ভোকাবুলারি, যে আমরা যে ভোকাবুলারি ইউজ করবো এগুলোর কনটেক্সট যেন ঠিক থাকে। তো রাইটিং টাস্ক 1-এ আমাদের কি আসে? রাইটিং টাস্ক 1-এ আমাদের বলে ডেসক্রাইব সাম ভিজুয়াল ইনফরমেশন, হয়তো আমাদের কোনো একটা গ্রাফ, চার্ট, টেবিল অথবা ডায়াগ্রাম, ম্যাপ, এরকম কিছু ভিজুয়াল দেওয়া থাকবে। তো এই ভিজুয়াল ইনফরমেশনগুলোকে আমাদেরকে টেক্সট ইনফরমেশনে লিখতে হয়। এবং রাইটিং টাস্ক 2 এর জন্য কি হয়? রাইটিং টাস্ক 2-এ আমাদের কোনো একটা টপিক দেওয়া থাকবে বা কোনো একটা স্টেটমেন্ট বলা থাকবে। এই স্টেটমেন্টে হয়তো উপরে আমাদের নিজস্ব অপিনিয়ন দিয়ে এটাকে আমাদের আর্গুমেন্টটা প্রেজেন্ট করতে হবে সুন্দর করে, বা কোনো প্রবলেমের কথা বলা থাকবে, ওই প্রবলেমগুলো কেন হচ্ছে এবং এর সলিউশনটা কি হইতে পারে, এই ধরনের এসে থাকতে পারে। তারপরে হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, স্টেটমেন্ট দিয়ে বললো এটার অ্যাডভান্টেজেস কী এবং ডিসঅ্যাডভান্টেজেস কী, তখন আমাদের হয়তো কিছু অ্যাডভান্টেজেস বলে এটার একটা আর্গুমেন্ট দেওয়া লাগতে পারে, অর্থাৎ লজিক্যালি আমাদের সাজাইতে হতে পারে এটা এই স্টেটমেন্টের অ্যাডভান্টেজেসগুলো এই এবং এই স্টেটমেন্টের ডিসঅ্যাডভান্টেজেসগুলো এই। তো এখানে হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 2 এর জন্য বা 1-এর জন্য আমাদের গ্রামাটিক্যাল নলেজ অনেক ভালো থাকা প্রয়োজন, এবং আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে খুব ভালো নলেজ থাকা প্রয়োজন যদি আমরা ভালো করে লিখতে চাই। তো রাইটিং টাস্ক 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এখানে কী অ্যাসেস করা হয় আমাদের এসে থেকে? একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স, এটা 25%, কোহেরেন্স এবং কোহেশন 25%, লেক্সিক্যাল রিসোর্স 25%, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি 25%। তো এই 4টা বিষয়ের উপর আমাদের মার্ক করা হয় রাইটিং টাস্কের, এবং এই 4টা জিনিসই আমাদের খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং আমরা যখন লিখবো আমাদের মাথায় রাখতে হবে যেন এই 4টা জিনিস যেন আমরা হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো যেন আমরা ফুলফিল করতে পারি ভালো স্কোর তোলার জন্য। তো এখানে আমাদের কি স্কিল টেস্ট করা হয় সাধারণত, যদিও এটা হচ্ছে খুব ম্যান্ডেটরি না জানাটা, বাট
তাও জেনে রাখা ভালো। টাস্ক 1-এ হচ্ছে কি দেখা হয়, আমরা কোনো একটা ডাটা দিয়ে দিল বা টেবিল দিয়ে দিল, আমরা ডাটা সেটটা অর্গানাইজ করতে পারতেছি কিনা, এটা খুব সহজ ভাষায় আমরা প্রেজেন্ট করতে পারতেছি কিনা। কারণ আমরা জানি কোনো একটা ডাটা সেটের সবগুলো ডাটা আসলে ইম্পর্টেন্ট না। তো ওইখান থেকে হচ্ছে আমরা সামারি করে ইম্পর্টেন্ট ডাটাগুলোকে, অর্থাৎ একটা ট্রেন্ড বা একটা কম্পেয়ার করে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি কিনা, এটা হচ্ছে টাস্ক 1-এ দেখা হয়। টাস্ক 2-তে কি দেখবে? টাস্ক 2-তে দেখবে হচ্ছে আমরা কোনো একটা টপিক বা কোনো একটা স্টেটমেন্টের উপর আমরা এটা আমাদের নিজস্ব আর্গুমেন্ট বা নিজস্ব ওপিনিয়নটাকে তুলে ধরতে পারতেছি কিনা লজিক্যালি। ঠিক আছে, সাধারণত এই বিষয়গুলো এখানে আমাদের স্কিল টেস্ট করা হয়। তারপর হচ্ছে স্পিকিং। স্পিকিং সাধারণত এখানে 12 থেকে 15 মিনিট লেখা আছে, বাট এটা অনেকের ক্ষেত্রে ভেরি করে। যেমন আমার স্পিকিংয়ের সময় অলমোস্ট আমার 16 থেকে 17 মিনিট সময় লাগছে। তো এটা এরকম 15 মিনিটের মধ্যেও হয়, কারো 16 মিনিট, কারো 17 মিনিট, এটা ভেরি করে আপনার যে এক্সামিনার ওনার উপর, উনি কয়টা কোয়েশন করতেছে, কিভাবে করতেছে, ওইটা অনেক কিছুর উপর। এবং স্পিকিংয়ে হচ্ছে 3টা পার্ট থাকে, আমরা হয়তো জানি। তারপর হচ্ছে আমরা এক্সামটা কিভাবে দিতে পারি। স্পিকিং এক্সামটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে ফেস টু ফেস, আর একটা হচ্ছে অনলাইন। এটা জুমের মাধ্যমে হোক বা অন্য কোনো মিডিয়ামের মাধ্যমে হোক, অনলাইনেও হতে পারে। তো পার্ট 1-এ সাধারণত আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটিস আছে, এই ধরনের রেগুলার অ্যাক্টিভিটিস থেকে শর্ট কোয়েশন বা কিছু বেসিক কোয়েশন করা হয়, যেমন হোম টাউন, ফ্যামিলি, ওয়ার্ক, হবিস। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে সাধারণত ওরা কোয়েশন করে থাকে। দেন পার্ট টু হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কিউ কার্ড। আমাদের একটা নির্দিষ্ট টপিকের উপর একটা কিউ কার্ড দিবে এবং আমাদেরকে 1 মিনিট সময় দিবে এর উপর প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা কিছু কিওয়ার্ড আর একটা জিনিস মনে রাখবেন, আমরা কিউ কার্ড যখন আমাদের প্রিপারেশন টাইম মাত্র 1 মিনিট, সেখানে আমরা ডিটেলসে কিছু মানে নোট করব না, আমরা জাস্ট কিওয়ার্ডগুলো নোট করে রাখবো, যেন বলার সময় এই কিওয়ার্ডটা আমরা একবার দেখে বলতে পারি, আমরা যেন মাঝপথে হারায় না যাই। তারপরে হচ্ছে 2 মিনিট শেষ হওয়ার পর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে কিউ কার্ড হচ্ছে আমাদের 2 মিনিট সময় থাকে। এখন এক্সামিনার চাইলে হয়তো আপনাকে 1 মিনিট বলার পরে থামায় দিতে পারেন, অথবা আপনি 1.5 মিনিট বললেন, আপনাকে থামায় দিল। এমনও হইতে পারে আপনি বলতেছেন 2 মিনিটের বেশি হয়ে গেছে, তাও উনি থামাচ্ছেন না, অর্থাৎ 2 মিনিটের বেশিও বলা লাগতে পারে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার অলমোস্ট 2 মিনিটের উপর বলা লাগছে। তো যাই হোক, এরপরে হচ্ছে এক্সামিনার একটা বা দুইটা ফলো আপ কোয়েশন এই কিউ কার্ড আপনার যে টপিক ছিল ওই টপিকের উপর বেস করে আপনাকে প্রশ্ন করতে পারেন। তারপর হচ্ছে পার্ট থ্রিটা হচ্ছে একটু ডিসকাশন টাইপ কোয়েশন থাকে, একটু ইন ডেপথ কোয়েশন থাকে। সেখানে হচ্ছে আমাদের একটু বুঝে শুনে এবং হচ্ছে একটু লম্বা আনসার করা লাগে রাদার দেন পার্ট 1। তো এই পার্টটা হচ্ছে কম্পারেটিভলি আমার কাছে মনে হয় একটু হার্ড হয়ে যায়, কারণ এখানে একটু ডেপথে কোয়েশন করা হয় এবং আমাদেরকে লজিক্যাল ফ্লো বজায় রেখে এবং একটু ডিটেলসে আমাদের কথা বলা লাগে। তো ওই পার্টটা নিয়ে আমরা একটু ভালো করে প্র্যাকটিস করব। দেন এখানে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, স্পিকিংয়ের জন্য হচ্ছে 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, আমরা ফ্লুয়েন্ট কিনা বা আমরা যে বলতেছি আমাদের কথার মধ্যে লজিক্যাল ফ্লো আছে কিনা। দেন লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অ্যান্ড প্রনাউন্সিয়েশন। একটা জিনিস বলে রাখা ভালো, স্পিকিংয়ে কিন্তু আমাদের অ্যাকসেন্ট ওরা চেক করবে না। আমাদের অনেক সময় মনে হয় আমি কি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করব বা অন্য কোনো অ্যাকসেন্টে কথা বলার চেষ্টা করব ব্রিটিশদের মতো বা ইংলিশ স্পিকিং কান্ট্রির মানুষরা যেভাবে কথা বলে, না, ওইভাবে বলার দরকার নেই। আমরা আমাদের যে সাধারণ অ্যাকসেন্ট, ওই সাধারণ অ্যাকসেন্টেই বলবো, কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশন, অর্থাৎ আমি যে ওয়ার্ডটা বলতেছি ওয়ার্ডটা যেন স্পষ্ট হয় এবং স্পষ্ট করে শোনা যায় বা বোঝা যায়। এখানে অ্যাকসেন্ট প্রয়োজন নেই। তারপর হচ্ছে স্কোরিং ডিটেলস। আমরা জানি ইউরোপিয়ান যত কান্ট্রি আছে, তো সব কান্ট্রিতে একটা কমন ফ্রেমওয়ার্ক তারা ব্যবহার করে আমাদের হচ্ছে লেভেল মেজার করার জন্য, ইংলিশের লেভেলটা মেজার করার জন্য। সেটা হচ্ছে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আমি কোন লেভেলে আছি, বেসিক, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সড।
অর্থাৎ আপনারা যখন আপনাদের আইএলটিএসের টিআরএফ পাবেন, টিআরএফে দেখবেন আইএলটিএসের স্কোরটাও দেওয়া থাকবে, আপনি কত পাইলেন 6.5 7 8 9 হোয়াট এভার, এবং এর সাথে আপনার সিই এফআর এই স্কোর এই কি বলবো এইটাও দেওয়া থাকবে, আপনি B1 লেভেলে আছেন, B2 C1 C2 কোন লেভেল আছেন সেটাও দেওয়া থাকবে। তারপরে হচ্ছে এটা একটা স্কোরিং ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমাদের লিসেনিং এবং একাডেমিক রিডিংয়ে, অর্থাৎ আমরা তো জানি 40টা কোয়েশন থাকে, তো 40-এর মধ্যে কত পাইলে আমি 7 পাবো, কত পাইলে 8 পাবো, এটার একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। তারপর স্কোরিংয়ের আরেকটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে ধরেন একজন ক্যান্ডিডেট এ, ওনার স্কোর হচ্ছে লিসেনিংয়ে 6.5, রিডিংয়ে 6.5, রাইটিংয়ে 5, স্পিকিংয়ে 7। তো এই চারটাকে অ্যাভারেজ করে, অর্থাৎ এই চারটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করে যে অ্যাভারেজ আসে সেটা হচ্ছে 6.25। তো আমরা জানি 6.25 তো কোনো আইএলটিএস স্কোর হয় না, আইএলটিএস স্কোর হয় 6, 6.5, 7 এরকম হয়, এর মাঝামাঝি কোনো কিছু হয় না। তো 6.25 বা 6.25-এর উপরে যদি অ্যাভারেজ করে আসে তাহলে সেটাকে 6.5-এ কনভার্ট করে। আবার ক্যান্ডিডেট বি এর ক্ষেত্রে দেখেন ওর অ্যাভারেজে আসছে 3.87, অর্থাৎ আমি যতটুকু জানি 3.75-এর উপরে যদি কোনো স্কোর আসে অ্যাভারেজ করে 4-এর নিচে যদি সেটা হয় তাহলে সেটাকে কনভার্ট করে 4.0 করে দেয় বা 4 করে দেয়। আবার ক্যান্ডিডেট সি এর ক্ষেত্রে দেখেন তার অ্যাভারেজ আসছে 6.125, সেই ক্ষেত্রে কিন্তু 6.0 তাকে ব্যান্ড স্কোর দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যদি 6.25-এর নিচে, 6.0-র উপরে এবং 6.25-এর নিচে কোনো অ্যাভারেজ স্কোর আসে তাহলে সেটাকে হচ্ছে ব্যান্ড স্কোর 6.0 ধরা হয়। এটা হচ্ছে আইএলটিএসের স্কোরিং ক্রাইটেরিয়া, আমাদের এই জিনিসগুলো সম্পর্কেও জানা উচিত, বোঝা উচিত। তো এই ছিল একটা আইএলটিএস নিয়ে জাস্ট একটা ওভারভিউ। তো আশা করি আপনারা আইএলটিএস সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে।